এবার কয়লা সংকটে বন্ধ হওয়ার পথে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা। $30 কোটি বকেয়া থাকায় অর্থ ছাড়া কয়লা দিতে রাজি নয় আমদানিকারক প্রতিষ্ঠান সিএমসি। বর্তমান মজুদে চলবে সর্বোচ্চ 3 সপ্তাহ। অল্প সময়ের মধ্যে অন্তত $10 কোটি দিতে না পারলে বসিয়ে রাখতে হবে কেন্দ্রটি, যার প্রভাবে তীব্র হতে পারে লোডশেডিং। ইকবাল আহসানের রিপোর্ট। অত্যাধুনিক প্রযুক্তি আর দক্ষতার বিচারে দেশের অন্যতম সফল বিদ্যুৎ কেন্দ্র পায়রা। 1320 মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্প থেকে মোট উৎপাদনের 10% মতো বিদ্যুৎ আসছে টানা মাস 6 ধরে, যার ইউনিট প্রতি উৎপাদন খরচও পিডিবির গড় ব্যয়ের নিচে। কিন্তু এই কেন্দ্রটিও এখন পড়ে গেছে ঘোর অনিশ্চয়তায়। কেন্দ্রটি পুরোদমে চালাতে দৈনিক কয়লা লাগে 12,000 টন, যার পুরোটাই ইন্দোনেশিয়া থেকে আমদানি করে সিএমসি। কিন্তু ডলার সংকটে গেল 6 মাস কোনো বিল পরিশোধ না করায় বাকি পড়ে গেছে $30 কোটি ওপরে। ফলে অর্থ ছাড়া কোনো কয়লা দিতে রাজি না আমদানিকারক প্রতিষ্ঠানটি। অন্যদিকে বর্তমান মজুদ দিয়ে টানা যাবে সর্বোচ্চ 3 সপ্তাহ। $300 মিলিয়ন বা তদূর্ধ্ব ডলারের আমাদের কয়লার পেমেন্ট ওভারডিউ হয়ে আছে বা হতে যাচ্ছে, সেটা আমরা দিতে পারছি না। তো যার ফলশ্রুতিতে আমাদের যে পার্টনার যিনি আছেন বা মালিকানার অর্ধাংশ যাদের, তারা আর ইনভেস্ট করতে পারছেন না। যাদের সরকারিভাবে তাদেরকেও নিষেধ করা হয়েছে। খুব ভয় পাচ্ছি যে এখন যে কয়লা আসছে বা আসে তাতে এই মাস পর্যন্ত হয়তো কোনো মতে চলবে। আমরা বিদেশ থেকে কয়লা আনার যে সমস্ত কম্পোনেন্ট আছে সেইগুলোকে ঠিকমতো অ্যাড্রেস করি নাই, যে আমার ডলার থাকতে হবে, আমার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি বা যে সমস্ত উৎস থেকে আনবো তা খুঁজে বার করা, এগুলো সম্পূর্ণভাবে এই গ্রাউন্ডটা করা হয়নি, যে কারণে আজকে এই অবস্থা হয়েছে। শুক্রবার 40,000 টন কয়লা নিয়ে একটি জাহাজ ভিড়েছে পায়রায়। আর পুরনো ক্রয়াদেশের ভিত্তিতে সবশেষ জাহাজটি আসার কথা রয়েছে 9 মে। এরপর অর্থ পরিশোধ করা হলেও তার ভিত্তিতে কেন্দ্র পর্যন্ত কয়লা আসতে সময় লাগবে অন্তত 6 সপ্তাহ। ফলে সপ্তাহ দুয়েকের নিশ্চিত সংকটের মুখে কেন্দ্রটি। অন্যদিকে মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট দপ্তরকে পরিস্থিতি বুঝিয়েও তেমন কোনো সুখবর পায়নি পায়রা কর্তৃপক্ষ। আশাবাদী হয়তো এরই 10-12 দিন 15 দিনের মধ্যে একটা যদি ব্যবস্থা করতে পারেন তাহলে হয়তো বা আবার এই প্রক্রিয়া সচল হতে পারে। ডলারের এই সংকট যদি চলতে থাকে তাহলে তো পায়রা এবং রামপার এগুলো বন্ধ হয়ে যাবে, এগুলো চলবে না, এবং সেই ক্ষেত্রে এই গ্রীষ্মে বিরাট আকারের লোডশেডিংটা আবার আমরা ফিরে যেতে হবে। বর্তমানে পায়রা কেন্দ্রের প্রতি টন কয়লা আসছে $140 দরে। আর জ্বালানির অভাবে 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর বনানীতে সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একসময় বেগম জিয়া বলেছিলেন যে পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ আর কেউ নেই। তা এখন তাদের নিরপেক্ষতার সংজ্ঞাটা কি? আমার কাছে মনে হয় তাদের নিরপেক্ষতার সংজ্ঞা 2001-2006 সালের মতো যেভাবে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, তারপর সেখানে এবং তাদের যে কার্যকলাপ আচরণ, যেটা বিএনপি নিজে 2001 সালে সেটা সুফল ভোগ করেছে এবং শুরুতেই একটা বায়াস্ট নীতি কৌশল অবলম্বন করেছে তত্ত্বাবধায়ক সরকার। এরকম এখন নিরপেক্ষতা বলতে বিএনপির পক্ষপাতিত্ব করা, এটা নিরপেক্ষতা, এটা আমরা মনে করি না। বিএনপির নিরপেক্ষতা হচ্ছে বিএনপির পক্ষপাতিত্ব করা, বিএনপিকে ইলেকশনে জেতার গ্যারান্টি দেওয়া। সেটা কে দিতে পারবে আমি জানি না। এখানে ইলেকশন কমিশন আছে, আমরা মনে করি এই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশনই যথেষ্ট। তারা অনেকগুলো নির্বাচন করে আসছে এবং এখনো 5টি সিটি কর্পোরেশন নির্বাচন করছে। আমার মনে হয় তারা নিরপেক্ষতা অবলম্বনের সর্বাত্মক চেষ্টা তাদের মধ্যে আছে। শুনছিলাম সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য। আমরা ছিলাম রাজধানী বনানীতে সেতু ভবনে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ব্রিটেন।
লন্ডনের ক্লারেন্স হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে যুক্তরাজ্য সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী মতবিনিময় করছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিদের সাথে। শনিবার তার সাথে সাক্ষাৎ হয় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির। এ সময় বাংলাদেশের সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে জোর দেন তিনি। জবাবে নিরপেক্ষ ভোট আয়োজনে প্রস্তুতির কথা তুলে ধরেন শেখ হাসিনা। তারাও চান একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমরাও চাই সুষ্ঠু সুন্দর। আর আমার দল সবসময় ডেমোক্রেসিকে আপনার গণতন্ত্রকে সমুন্নত রেখেছে। সৌজন্য সাক্ষাতে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আমাদের রোহিঙ্গা সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন যে এই ধরনের মানবিক যে গুণ মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন এবং নির্যাতিত লোকের সাহায্য করেছেন ব্রিটিশ সরকার সবসময় এ ব্যাপারে বাংলাদেশের সাথে থাকবে। আলোচনায় দুদেশের সম্পর্কের উন্নয়নে জোরও দেন জেমস ক্লেভারলি। জানান ব্রিটেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। পররাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশি অনেক জনগণ ডায়াসপোরা দেশে থাকেন এবং এরা অত্যন্ত ভালো কাজ করছেন। একই দিনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ভুটানের রাজা। বাংলাদেশে বিনিয়োগে তাকে আহ্বান জানান শেখ হাসিনা। শুক্রবার তার সাথে সৌজন্য সাক্ষাৎ হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিকিরণ প্রতিরোধ ও পরিবেশগত বিষয়ে মনিটর করবে রাশিয়া। যৌথ পরামর্শক কমিটির সবশেষ বৈঠকে এই আগ্রহের কথা জানায় দেশটি। আশ্বাস মিলেছে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার। বৈঠকে নতুন পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে রাজি হয়েছে ঢাকা মস্কো। মোর্শেদ হাসিবের রিপোর্ট। দেশের অন্যতম মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মূল ঠিকাদারের উপর মার্কিন নিষেধাজ্ঞায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। তবে সব ছাপিয়ে এগিয়ে চলেছে বিদ্যুৎ কেন্দ্রের কাজ। সেই কাজকে গতিশীল রাখতে সম্প্রতি বৈঠকে বসেছে বাংলাদেশ ও রাশিয়া, যেখানে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার মূল লক্ষ্য নির্বিঘ্নে প্রকল্প বাস্তবায়ন, প্রকল্পের টেকসই কাজ, পরিষেবা, রক্ষণাবেক্ষণ এবং খুচরা যন্ত্রাংশের জন্য রাশিয়ার সহায়তা অব্যাহত রাখতে একমত দুই দেশ। এজন্য আলাদা চুক্তির বিষয়ে সায় দেয় দেশ দুটি। এছাড়া রুশ প্রযুক্তিতে বাংলাদেশে হাই পাওয়ার মাল্টিপারপাস রিসার্চ রিঅ্যাক্টর প্রকল্পে বাস্তবায়নে সম্মত উভয় পক্ষ, যা শেষ হবে চলতি বছর। রাশিয়ার সাথে নতুন পারমাণবিক প্রকল্পে বাস্তবায়নেও রাজি বাংলাদেশ সরকার। রূপপুর প্রকল্পের বিকিরণ সুরক্ষায় পারমাণবিক অবকাঠামো নির্মাণের আশ্বাসও দিয়েছে রাশিয়া। এছাড়া পরিবেশগত পর্যবেক্ষণ, পারমাণবিক এবং রেডিওলজিক্যাল জরুরি ব্যবস্থাপনা এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা করে দেবে দেশটি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সপ্তাহ ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। আদা, রসুন, জিরে বাজারেও ছড়াচ্ছে উত্তাপ। সরকার নির্ধারিত মূল্য দূরে থাক, বাড়তি দরেও বাজারে মিলছে না চিনি। এজন্য সরবরাহকারী প্রতিষ্ঠান ও পাইকারদের দুষছেন খুচরা বিক্রেতারা। রাকিব আল জাবেদের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার। বেলা গড়ালেও দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। এতে অলস সময় পার করছেন বেশিরভাগ দোকানি। ঈদের পরই নতুন করে কয়েক দফা দাম বেড়েছে নিত্যপণ্যের। প্রতিযোগিতায় এগিয়ে মশলা জাতীয় পণ্য। সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দর। পিছিয়ে নেই আদা, রসুন ও জিরা। খুচরা বিক্রেতাদের অভিযোগ, কোরবানির ঈদকে সামনে রেখে বাজার অস্থিতিশীল করার পায়তারা করছে সিন্ডিকেট। আর বাজেটের মধ্যে পণ্য না পেয়ে আক্ষেপ ক্রেতার কণ্ঠে। পেঁয়াজ ঈদের আগে বেচছি আমরা 40 টাকা, ঈদের পর আমার তো বেচা শেষ হয়েছে, মার্কেটে গেছি বলতে আছে যে 50 টাকা কেজি। মশলার বাজারে যে আদা, রসুন, এগুলো পেঁয়াজ, এগুলো ঈদের আগে অনেক কম ছিল, কিন্তু ঈদের পরে যে অনেক দাম বেড়ে গেছে। মুরগি থেকে, মাংস থেকে এগুলো তো অলরেডি মাসে একবার কেনা হয়, আর কিনতেই পারি না, এই অবস্থা। এতে এভাবে চলতে হয়তো পারবো না, ভবিষ্যতে হয়তো না খেয়ে থাকতে হবে। দামটা একটু কমলে বেশি ভালো হয়। এত দাম দিয়ে জিনিস কেনা খুব কষ্ট হয়ে যেতেছে আমাদের। খাওয়াটা একদম খুবই কষ্টকর।
কাগজে কলমে চিনির সংকট না থাকলেও বাজারে এই পণ্যের দেখা মেলা ভার। দু একটি দোকানে থাকলেও যা কিনতে পরিশোধ করতে হচ্ছে বাড়তি অর্থ। টিসিবির হিসাবে সপ্তাহ ব্যবধানেই কেজিতে বেড়েছে 17%। 900 থেকে 1000 টাকা বাড়ছে এক বোঝা চিনি। এখন ওনারা গেলে চিনির মেমো দিতে চায় না, একটা তালবানা করে কয় ভাই আমরা চিনি সরবর পাই না। চিনি না রাখলেও সমস্যা, যে মোবাইল কোড আসে রাখি না কেন, এই সেই সমস্যা। আমাদেরকে ওখানে মেমো দিচ্ছে না, 127 টাকা কিনা পড়ে ওখানে 1+ লেখা দিয়া তারপর চিনি লেখছে আমরা 135 করে বিক্রি করে দিচ্ছি। আমাদের মধ্যবিত্তের জন্য খুব মরণ আর কি, বুঝছেন। সরকার এটাকে অনেক নিয়ন্ত্রণ করার জন্য খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া উচিত। বাড়তি দরে সয়াবিন তেল বাজারে না পৌঁছায় এখনও আগের দামে মিলছে তেল। বাজারে এতটুকুই যেন স্বস্তি ক্রেতার। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। এ পর্যায়ে রাজধানী বাইরে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাবো আপনাদের। রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবরার শাহের। আবরার, আপনি প্রতিবেদনে শুনছিলেন যে রাজধানীতে সপ্তাহ ব্যবধানে 15 থেকে 20 টাকা শুধুমাত্র পেঁয়াজের দামই বেড়েছে, চিনির দাম তো বেশি। রাজশাহীর বাজার পরিস্থিতি কেমন? কোনো আসলে ব্যতিক্রম কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না এই বাজারেও, কারণ যে পেঁয়াজ আগে 30 টাকা ছিল সেটি এখন 60 টাকা কিংবা তারও উপরে বিক্রি হচ্ছে। আমি যে এই সবজিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলো সবজিরই দাম মোটামুটি 15 থেকে 20 টাকা করে কিন্তু বাড়তি বিক্রি হচ্ছে এখন, কারণ 80 টাকা কিংবা 70 টাকার নিচে আসলে সবজি পাওয়া খুব মুশকিল। আমরা একটু কথা বলতে চাই যে কোন সবজির দাম কেমন যাচ্ছে রাজশাহীর বাজারে, যদি একটু বলতেন। আজকে না ঈদের পরে আজকে হলো পটল হলো 60 টাকা, 10 টাকা 5 টাকা বেশি। বেগুন হলো 50ও আছে, 60ও আছে। ভিন্ডি 60 টাকা 50, মানে কোয়ালিটি অনুসারে দাম। আর কুমড়া পিছে 10 টাকা বেড়ে আজ 60 টাকা পিস। লাউ 10 টাকা বেড়ে 50 টাকা পিস। কাঁচামরিচ কেজিতে 20 টাকা বেড়ে 120 টাকা কেজি। পেঁয়াজ আলুর বাজার কেমন? আলুতে মোটামুটি এই সপ্তাহের ভিতরে 7 টাকা কেজিতে বেশি। পেঁয়াজও 8-9 টাকা কেজিতে বেশি। আদাতে কেজিতে 40 টাকা বেশি। বাড়তি হওয়ার কারণ কি? আদা তো বলছে যে আমদানি কম, এই জন্য এখন আদা কম আসছে, এই জন্য দামটা একটু বেশি। অনেক ধন্যবাদ। কাঁচা বাজারের যে অবস্থা সেটি আপনাদের দেখাচ্ছিলাম। এর বাইরে কিন্তু তেলের দাম বৃদ্ধি আছে 12 টাকা, তার পাশাপাশি চিনির দাম অনেকটা বৃদ্ধি আছে। ফলে যারাই বাজার করতে আসছেন তারা কিন্তু খুবই মানে দীর্ঘশ্বাস ফেলছেন। এখন পর্যন্ত ঈদের পরে যে দামটা কমার কথা সেটি কিন্তু না কমে এখন বাড়তির দিকে। ফলে নিম্ন আয় কিংবা খেটে খাওয়া মানুষের জন্য এটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বাজারের এই দ্রব্যমূল্য। তো এই ছিল রাজশাহীর বাজারের চিত্র, রাজশাহী কাঁচা বাজার থেকে। জি, ধন্যবাদ আপনাকে। রাজশাহী নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আবরার শাহের। এবার সিটি কর্পোরেশন নির্বাচন খবর জানাবো। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন জাহাঙ্গীর আলম। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ এই রিট দায়ের করেন তিনি। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। গত 30 এপ্রিল যাচাই বাছাই শেষে ঋণখেলাপির অভিযোগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তবে বৈধ ঘোষণা করা হয় তার মা জায়দা খাতুনের মনোনয়নপত্র। গেল 4 মে জাহাঙ্গীর আলমের আপিলও নামঞ্জুর হয়। এতে হাইকোর্টে যান তিনি। গাজীপুর সিটিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনকাল, এ নিয়ে আরও খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, এখন পর্যন্ত কতজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে মেয়র প্রার্থী কিংবা কাউন্সিলর কিংবা তাদের কর্মী সমর্থকরা কতটা মেনে চলছেন? মামুন, আসলে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য মেয়র পদে 9 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 76 এবং সাধারণ কাউন্সিলর পদে 276 জন প্রার্থী কিন্তু এরই মধ্যে বৈধতা পেয়েছে। তো এখন পর্যন্ত কোনো প্রার্থী প্রত্যাহারের খবর আমরা পাইনি, যেহেতু আগামীকাল সর্বশেষ তারিখ রয়েছে প্রার্থিতা প্রত্যাহারের জন্য। তো কালকেই ধারণা করা হচ্ছে যারা প্রার্থিতা প্রত্যাহার করবেন তারা হয়তো করবেন। তাছাড়া এখন পর্যন্ত ভোটের মাঠে আমরা কিন্তু দেখছি 9 জন মেয়র প্রার্থী তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও নির্বাচনী আইন অনুযায়ী 9 তারিখে প্রতীক বরাদ্দ রয়েছে, প্রতীক বরাদ্দের আগে কিন্তু কোনো প্রার্থী আসলে প্রচারণা চালাতে পারে।
আজকে আমরা যেটি দেখেছি, আজকে শহীদ আহসানুল্লাহ মাস্টারের 19তম মৃত্যুবার্ষিকী, সেখানে কিন্তু বিভিন্ন প্রার্থীরা এসেছেন এবং তারা নিজেদের মতো করে তারা ভোট প্রার্থনা করেছেন। সেখানে কিন্তু যিনি সরকার দলীয় প্রার্থী রয়েছেন তিনিও এসেছিলেন। তারপরে তিনি মঞ্চ থেকে নেমে যাওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, যুবকেরা প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, তারপরে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম খান এমপি সহ বেশ কয়েকজন নেতাকর্মীরা কিন্তু সেই মঞ্চে রয়েছেন এবং তারা কিন্তু আগামী যে 25শে মে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। তো আসলে মামুন এখন পর্যন্ত কিন্তু কোনো প্রার্থী প্রত্যাহার করেনি, আমরা সে খবর পাইনি এবং আগামীকাল যেহেতু সর্বশেষ দিন ধার্য করা হয়েছে প্রার্থীদের প্রত্যাহারের, হয়তো বা কালকে প্রত্যাহার করলে সেটি আমরা দর্শকদের জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আসলে নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদ নিয়ে এবার ভোটারদের মাঝে নেই উত্তাপ, যার বড় একটি কারণ বিএনপি সহ কিছু রাজনৈতিক দল নির্বাচনে না আসা। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন পুরোপুরি উৎসবমুখর করতে সব প্রস্তুতি চলছে। 5 বছর পর আবারও ভোট হতে যাচ্ছে রাজশাহী নগরীতে। সবশেষ এই সিটির ভোটে আওয়ামী লীগ বিএনপির লড়াই হলেও এবার মাঠে নেই বিএনপি। 2018 সালে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ মেয়র পদে ছিলেন 5 জন। সেই লড়াইয়ে জিতে নগরপিতা হন AHM খায়রুজ্জামান লিটন। ভোটের দিন ব্যালট পেপার শেষ হওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। এবার সব দল না থাকায় ভোটের মাঠে নেই তেমন উত্তাপ। সবাই অংশগ্রহণ করলে ভালো হয় এবং এখনও মানুষের মধ্যে ওরকম দেখা যাচ্ছে না যে তারা ভোট দিতে যাবে কিনা। তো ভালো ব্যবস্থা হলে অবশ্যই সবাই অংশগ্রহণ করলে সবাই ভোট দিতে যাবে। আগে সবাই অংশগ্রহণে ভোট গ্রহণ হতো, মেয়র, মেম্বার, কমিশনার সবাই, কিন্তু এখন তা হচ্ছে না। আমরা চাই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন। রিটার্নিং কর্মকর্তার দাবি, সিটি নির্বাচন উৎসব মুখর করতে চলছে সব প্রস্তুতি। নির্ধারিত সময়ে ভোট কেন্দ্রের তথ্য পাঠিয়ে দিব। অলরেডি আমাদের ম্যাজিস্ট্রেটরাও এবং পুলিশ মাধ্যমে সকলে এটা আমরা অবহিত আছে যে কোনো আচরণ বিধিমালা যেন কেউ লঙ্ঘন না করতে পারে, সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি। বিরোধী দলের যেমন আর বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিকভাবে সংকীর্ণতা থাকায় প্রার্থীদের মধ্যে আত্মবিশ্বাস কমেছে, বেড়েছে বিবাদ। এক গ্রুপ মনেই করে যে তারা নির্বাচন থেকে পিছিয়ে পড়বে এবং অন্য গ্রুপ জয় লাভ করবে, এটা স্বাভাবিক ধারণা। তো এই যে পিছিয়ে পড়বে, জয় লাভ করতে পারবে না, এই ধরনের মন মানসিকতা থেকে মূলত সে নির্বাচনকে বয়কট করা শুরু করে। আগামী 21 জুন অনুষ্ঠিত হবে রাজশাহী সিটি নির্বাচন। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। সারা দেশে সরকারিভাবে ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। অনলাইনে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AR জুয়েল। জুয়েল, সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহের কার্যক্রম তো শুরু হয়েছে, এবার কত টাকা দাম নির্ধারণ করা হয়েছে? হ্যাঁ, আজকে সকালে কিন্তু সেই সুনামগঞ্জে সরকারিভাবে ধান এবং চাল ক্রয়ের যে কার্যক্রম, সংগ্রহের কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং এটি ভার্চুয়ালি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উদ্বোধন করেছেন। এবং সুনামগঞ্জে এবার সরকারিভাবে প্রায় 17,400 মেট্রিক টন ধান ক্রয় করা হবে এবং প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে 30 টাকা করে। এবং এবার প্রায় একজন কৃষক 120 কেজি থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান দিতে পারবেন। এবং যেটি বলা হয়েছে যারা এবার কিন্তু সুনামগঞ্জে এখন আজকে পর্যন্ত উৎপাদন হয়েছে 12,66,000 মেট্রিক টন ধান এবং সরকার সেইখানে ক্রয় করবে মাত্র 17,400 মেট্রিক টন, যেটি আসলে কৃষকরা বলছেন যে খুবই কম, কারণ এই যে এবং ধানের যে দাম সেই দামে বলছে কৃষকরা খুবই কম এবং 1200 টাকা করে কেজি মন বিক্রি পাচ্ছেন। তো তারা আসলে বলছেন যে যদি যেহেতু সুনামগঞ্জে এবার 12 লক্ষর বেশি আজকে পর্যন্ত ধান উৎপাদন হয়েছে, সেই ক্ষেত্রে কৃষকরা আরও দাম দিতে পারেন, তা লাভবান হবেন এবং এই দামে কৃষকরা দান দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন। যদিও প্রশাসন এবং মন্ত্রণালয়ের এই আজকে যে অনুষ্ঠানে জানানো হয়েছে যে আরও ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হবে। এখন আজকে পর্যন্ত এবং যেই কৃষকরা আছেন 12 উপজেলায় লটারির মাধ্যমে সেই কৃষকদের নির্বাচিত করা হবে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত যে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা আজকে উদ্বোধন হয়েছে এবং সেটি 31 আগস্ট পর্যন্ত চলবে। ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী AR জুয়েল। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের 2টি প্রতিষ্ঠানের 1,000 কোটি টাকার কর ফাঁকির মামলায় হাইকোর্টের আদেশকাল।
প্রতিষ্ঠান দুটি হলো গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম। অবৈধভাবে প্রায় ৩,০০০ কোটি টাকা সহযোগী প্রতিষ্ঠানে স্থানান্তর, শ্রমিক কর্মচারীদের লভ্যাংশে টাকা লোপাট ও কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া 2011-12 থেকে 2013-14 কর বছরে নিজ প্রতিষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাস্ট, ইউনুস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনুস সেন্টারকে প্রায় 77 কোটি 38 লাখ টাকা দান দেখিয়ে বিপুল অঙ্কের কর ফাঁকির অভিযোগ রয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে। এদিকে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহর বিরুদ্ধে ওঠা অনিয়মের অনুসন্ধান চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। উভয়ের বক্তব্য শ্রবণ করার পরে মহামান্য হাইকোর্ট ডিভিশনের একটি যৌথ বেঞ্চ এই মামলাটাকে সামারলি রিজেক্ট করে দেয় আর বলেন যে রিজেক্ট করা অবস্থায় বলেন যে এই ধরনের মামলাগুলি যদি এন্টারটেইন করা হয় তাহলে এটি ওয়াসার ভিতরে একটা ইরেগুলারিটি করবে। প্রত্যাবাসনের পর পুনর্বাসনে রোহিঙ্গারা আপত্তি জানালেও শরণার্থী কমিশন বলছে চুক্তি অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন তারা। রাখাইন পরিদর্শনের সময়ও এমন আশ্বাস মিলেছে মিয়ানমার কর্তৃপক্ষের। তারা জানায় আপাতত এনভিসি কার্ডের মাধ্যমে নেওয়া হলেও পর্যায়ক্রমে দেওয়া হবে অন্য সুবিধা। প্রত্যাবাসন প্রক্রিয়া যেন ভণ্ডুল না হয়, নজর রাখার তাগিদ বিশ্লেষকদের। শুক্রবার রোহিঙ্গাদের প্রতিনিধি দল রাখাইনে ঘুরে আসার পর আবারও আলোচনায় প্রত্যাবাসন প্রক্রিয়া। যতদূর জানা গেছে, মিয়ানমার কর্তৃপক্ষের কর্মকর্তারা মংডু পরিদর্শনকালে রোহিঙ্গাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন আপাতত এনভিসি কার্ড দিয়ে ফেরত নেওয়া হলেও পরবর্তীতে নাগরিকত্ব, ছেলে মেয়েদের পড়ালেখা আর জমি জমার বিষয়টি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। যদিও তাতে আপত্তি রোহিঙ্গাদের। আরা অধিকার গান, আরা নাগরিকতা গান, আরা অধিকার তো আরা পাইলে আরা তো অনরা বর্মা যোগ হওয়া নরিব, আরা নাসিতে কাটতাম পাইলে আর জবিঙ্গি না পাইলে আর বিড়া না পাইলে আরা দূরত আই যাইব, আরা দেশত আরা আই যাইব। শরণার্থী কমিশন বলছে প্রত্যাবাসনের পর মিয়ানমার কর্তৃপক্ষের সাথে চুক্তি অনুযায়ী সুযোগ সুবিধা পাবে রোহিঙ্গারা। তাই এখন প্রত্যাবাসন শুরু করাটা বেশি জরুরি। এরকম কথা বললে তো সমস্যার সমাধান কখনোই হবে না, দুই পক্ষকে ছাড় দিতে হবে। মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছা আমরা দেখতে পেয়েছি, তারা এটি একদিনে সমাধান হবে না। যে সমস্যা 60-70 বছর ধরে চলছে সেটি একদিনে সমাধান হবে না। আমাদের চুক্তি তো আছে প্লেস অফ অরিজিন অথবা নিয়ার বাই, তো সুতরাং হয়তো নিয়ার বাই হবে, কারো কারো প্লেস অফ অরিজিনও হতে পারে। এটা একটি প্রসেসের মাধ্যমে যেতে হবে। তবে নাগরিক সমাজ মনে করে প্রত্যাবাসন প্রক্রিয়া এতদূর আসার পর রোহিঙ্গাদের পিছু টান যৌক্তিক নয়, তাদের বাস্তবতা অনুধাবন করা উচিত। বাংলাদেশে সেখান থেকে যখন ওরা ওদিকে প্রত্যাবর্তন করতে যাচ্ছে, এখানে ন্যাশনালি দাবিটা করতে সেটা তেমন যৌক্তিকতা না। ও দেশে গিয়ে ওই দেশে নাগরিকতাকে খুঁজতে হবে। প্রত্যাবাসন নিয়ে যে বিভিন্ন ধরনের তালবাহানা চলছে, আসলে কি ইউএন কি চাচ্ছে কিনা ওরা ঠিক সময়ে প্রত্যাবাসিত হোক, এটাও আমরা বুঝতেছি না। কোনো পক্ষ যেন প্রত্যাবাসন প্রক্রিয়াকে জটিল করে তুলতে না পারে, সেজন্য কঠোর নজর রাখার তাগিদ দিলেন নাগরিক সমাজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গাজীপুরের টঙ্গীতে একটি ডাইং কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, কিভাবে আগুন লাগলো আর এখন পর্যন্ত কতটা নেভানো গেল? মামুন, আসলে টঙ্গীর পাগার এলাকায় হুসেন ডাইং নামের একটি কারখানা, সেই কারখানায় দুপুর 12:30 নাগাদ আগুনের ঘটনা ঘটে। তো খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে 4টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে এসে এই মুহূর্তে আগুন নেবানোর কাজ চালিয়ে যাচ্ছে। তো আমরা আসলে কারখানা কর্তৃপক্ষ আমাদের ভেতরে ঢুকতে দেয়নি। তো আমরা ফায়ার সার্ভিস সূত্রে যেটি জানতে পেরেছি যে হুসেন ডাইংয়ের একটি সুতার গোডাউন ছিল, মূলত সেই গোডাউনে আগুনটি লেগেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট টঙ্গী থেকে এসে আগুন নেবানোর কাজে যোগ দেয়। এরপরে কিন্তু উত্তরা থেকে আরও 2টি ইউনিট এসেছে। সর্বমোট 4টি ইউনিট আমরা দেখতে পাচ্ছি যে আগুন নিবানোর কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া ফায়ার ফ্যাক্টরির যে সমস্ত পানির সোর্স ছিল সেই সমস্ত পানির সোর্সও কিন্তু এখানে ব্যবহার করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডাইং কারখানাটির মূলত ছাদের উপরে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু পানি দিয়ে আগুন নেবানোর কাজ চালিয়ে যাচ্ছে। মূলত যে উপরে যে টিন শিট আছে সেই উপর দিয়ে টিন খুলে উপর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি
দিয়ে সেই আগুন নির্বাপনের কাজ করছেন। যদিও কারখানা কর্তৃপক্ষ বলছেন তারা আগুন নেভানোর পর আমাদের কাছে হয়তো জানাবেন যে কী পরিমাণ ক্ষতি হয়েছে অথবা কিসে থেকে আগুন লেগেছে, সেটি কিন্তু আমরা পরে জানাতে পারবো। তো এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিসে যে 4টি ইউনিটের যারা কর্মী এসেছেন তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কারখানার ভেতর থেকে যে গোডাউনে আগুন লেগেছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। তবে আমরা কিন্তু আগুন দেখতে পাইনি, কেননা আমরা যত জানতে পেরেছি এই যে পূর্ব সাইড রয়েছে সেই পাশ থেকে আগুন দেখা যায়, কিন্তু কারখানার মূল গেট বন্ধ থাকার কারণে আসলে সেইখান থেকে আমরা দেখাতে পারছি না। কারখানার বাহির থেকে মূলত আমরা দর্শকদের দেখাচ্ছি যে আগুন যে ঘটনাটি ঘটেছে সেটি ফায়ার সার্ভিসের কর্মীরা যেভাবে নির্বাপনের আসলে চেষ্টা করছেন সেটি মূলত আমরা দেখানোর চেষ্টা করছি। তো কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথেও কথা হয়েছে, তারা বলছেন হয়তোবা তারা আর ঘণ্টাখানিক চেষ্টা করলে এই আগুন নিয়ন্ত্রণে আসবে। তো এখন পর্যন্ত এই হোসেন ডাইংয়ের আগুনের এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ মামুনকে। গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান। দেশের বাইরের খবর জানাবো। যুক্তরাজ্যের রাজ্যাভিষেকের পরদিনও চলছে উৎসব। স্থানীয় সময় রোববার রাত 8টায় উইন্ডসর প্রাসাদে হবে জমকালো কনসার্ট। এতে গাইবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, লিওনেল রিচি ও পালোমো ফেইথ। অংশ নেবে বিখ্যাত রয়্যাল অপেরা হাউস। এছাড়াও মধ্যাহ্নভোজের একাধিক আয়োজনে অংশ নেবেন রাজপরিবারের সদস্যরা। ব্রিটেনের বিভিন্ন স্থানে কয়েক হাজার স্ট্রিট পার্টির আয়োজন করেছে সাধারণ মানুষ। এদিকে রাজ্যাভিষেক চলাকালে লন্ডনের কয়েকটি স্থানের রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে আটক করা হয়েছে অর্ধশত মানুষকে। সত্তর বছর পর বদল এলো ব্রিটিশ সিংহাসনে। মুকুট পরলেন নতুন রাজা তৃতীয় চার্লস। নানা রীতি মেনে রাজ্যাভিষেক হয় তার। একই সময় মুকুট পরানো হয় রানী ক্যামিলাকে। বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবে পর্যন্ত রাজকীয় শোভাযাত্রা দেখতে সড়কের দুপাশে ঢল নামে লাখো মানুষের। God save the king! God save the king! যুক্তরাজ্যের এই জাতীয় সঙ্গীতে ওয়েস্টমিনস্টার অ্যাবে রাজ্যাভিষেকে তৃতীয় চার্লসকে স্বাগত জানান অতিথিরা। জমকালো অনুষ্ঠানে ক্ষণে ক্ষণে বেজে ওঠে অপেরার সুর। বাংলাদেশ সময় শনিবার বিকেল 4টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। বাইবেলে হাত রেখে শপথ নেন রাজা তৃতীয় চার্লস। অঙ্গীকার করেন আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবেরির আর্চ বিশপ জাস্টিন ওয়েলবি। এরপর ব্রিটিশ রাজা বসেন সিংহাসনে, মাথায় দেন রাজমুকুট সেন্ট এডওয়ার্ড ক্রাউন। 40তম রাজাকে পরানো হয় স্বর্ণের জরি দিয়ে তৈরি রেশমের কোট, যা পরেছিলেন তার মা রানী দ্বিতীয় এলিজাবেথ। রাজ্যাভিষেক হয়েছে কুইন কনসর্ট ক্যামিলারও। তিনি পরেন কুইন মেরির মুকুট। মূল আয়োজনের আগে বাকিংহাম প্যালেস থেকে শুরু হয় রাজকীয় শোভাযাত্রা। ডায়মন্ড জুবিলি স্টেট কোচে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যান রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলা। রাজস্বিক বহরের সঙ্গী ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরাও। অংশ নেন ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত 4000 সেনা। প্রায় 2 ঘন্টার ঐতিহ্যবাহী রীতি শেষে 260 বছরের পুরনো বাহন গোল্ড স্টেট কোচে বাকিংহাম প্যালেসে ফেরেন রাজা রানী। ব্যালকনিতে দাঁড়িয়ে গ্রহণ করেন জনতার অভিবাদন। রীতি মেনে ফ্লাই পাস্ট হলেও বৃষ্টির কারণে এর বহর ও সময় সংক্ষেপ করা হয়। রাজার প্রতি সাধারণ মানুষের আনুগত্য প্রকাশ করে শপথ নেওয়ার বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এবং নানা সমালোচনা থাকলেও সবকিছু ছাপিয়ে লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো জমকালো এই অভিষেক অনুষ্ঠান। মকসুদুল নবী, চ্যানেল 24, লন্ডন, ইংল্যান্ড। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রিটেনের সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস। তবে অভিষেক অনুষ্ঠানে মুকুটে ছিল না আলোচিত কোহিনূর। মূল্যবান এ হীরা ব্যবহার করা হবে না রাজ্যাভিষেকে, আগেই জানায় বাকিংহাম প্যালেস। কোহিনূর রহস্যময়তা থেকে ঐতিহাসিক মিথে পরিণত হওয়া এক মূল্যবান হীরা।
105 ক্যারেটের ডিম্বাকৃতির বস্তুটি পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ও আলোচিত হীরা। বিশ্লেষকরা বলে থাকেন হীরাটি বিজয়ী ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্যের প্রতীক। তবে ব্রিটেনের রাজা বা রানীর অভিষেক অনুষ্ঠানে এতদিন ব্যবহার হয়ে এলেও এবার ছিল না এটি। বাকিংহাম প্যালেস জানায় বিতর্কের কারণে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানেও ব্যবহার হয়নি কোহিনূর। বিখ্যাত এবং জাঁকজমকপূর্ণ কোহিনূর হীরা রাজ্যাভিষেক অনুষ্ঠানে না থাকার কথা জানিয়েছি আমরা। মূল্যবান রাজকীয় বস্তুগুলো ভারত থেকে চুরি করা কিনা তা নিয়ে সংশয় রয়েছে, তবে বিশদ সত্য খুঁজতে গবেষক দল অনুসন্ধান করছে। 19 শতকের মাঝামাঝি ব্রিটিশদের দখলে আসে ইতিহাসের সাক্ষী এই হীরা। এর আগে মুঘল শাহজাদা, ইরানি যোদ্ধা, আফগান শাসক এবং পাঞ্জাবি মহারাজদের হাত ঘুরে স্থান পেয়েছে টাওয়ার অব লন্ডনে। বহু ভারতীয় বিশ্বাস করেন হীরাটি তাদের দেশ থেকে চুরি করে নিয়ে যায় ব্রিটিশরা। 2022 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ফের বিতর্ক শুরু হয় কোহিনূর নিয়ে। এছাড়াও এই মূল্যবান হীরার ওপর নিজেদের দাবি জানিয়ে আসছে পাকিস্তান, ইরান এবং আফগানিস্তান। হীরাটি ছিল রানী ভিক্টোরিয়ার বিশেষ সম্পত্তি। তিনি মূলত ব্রোচ হিসেবে পরতেন এটি। ভিক্টোরিয়ার মৃত্যুর পর 1901 সালে ওঠে রানী আলেকজান্দ্রার মুকুটে। উত্তরাধিকারের নানা হাত বদল হয়ে মুকুট আসে প্রথম এলিজাবেথের অভিষেকে, যার মালিকানা যায় রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে। মৃত্যুর আগ পর্যন্ত এটি তার ব্যক্তিগত সম্পত্তি ছিল। শেষ পর্যন্ত এটি ক্রাউন জুয়েলসের অংশ হয়ে ওঠে। ব্রিটেনের রাজকীয় ধনভাণ্ডারে থাকা 2800টি মূল্যবান রত্নের মধ্যে স্থান পায় কোহিনূর। জুবাইর হুসাইন, চ্যানেল। এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।